আমি 3 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাই, এখন আমাকে 8 ঘন্টা কাজ করতে বলছে। এটা কেমন আইন? এটা তো ব্ল্যাক ল। 8 ঘন্টা কাজ করতে হবে আমাকে, 5 দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য, আমাকে সকাল 9টার মধ্যেই অফিসে যাইতে হবে। এটা কেমন কথা? বাংলাদেশে এখন প্রচুর আলোচনা হচ্ছে। আমরা সেই 2007, 8, 9, 10, 11 থেকে শুরু করে একটা লম্বা সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এখন আলাপ তুলছি, আমার ব্যক্তিগত জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, এখানের এই মাইন্ডসেট এবং পলিটিক্যাল ভিশন তৈরির ক্ষেত্রে প্রফেসর মুশতাক খানের একটা বড় কন্ট্রিবিউশন আছে। এটা আমি খুব ফন্ডলি স্মরণ করি এবং বিভিন্ন জায়গাতে বলিও, এবং বিভিন্ন ক্রিটিক্যাল ওপিনিয়ন এখনও সিক করি, প্রফেসরকে নক করি যে এইটার বিষয়ে আমাদের পজিশন ঠিক আছে কিনা। সো ভালো লাগলো যে প্রফেসর মুশতাক খান এখানে এসছেন, কথা বলেছেন। গত বছরই সম্ভবত 2012 একটা বই সম্ভবত সবাই যারা পড়েন, ওয়াই নেশনস ফেল, ডায়ারান্ড এবং জেমসের লেখা বই, অ্যান্ড both the writers have been awarded Nobel, I think last year সম্ভবত Nobel দিয়েছেন তাদেরকে। তো এটা একটা অসাধারণ বই। আমরা যখনই রিফর্ম নিয়ে কথা বলি তখনই এই বইটাকে বারবার আমাদের বোঝা, নতুন করে বোঝা একটা জিনিস চলে আসে। সেখানে ডায়ারান্ড এবং জেমস যেটা বলবার চেষ্টা করেছেন যে সিক্রেটটা কি ফর প্রসপ্যারিটি, ফর পভার্টি, এগুলো কেন, এবং অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। যেমন ধরেন আফ্রিকান কন্টিনেন্টের কথা বলেন, যে কঙ্গো থেকে শুরু করে সিয়েরা লিওন, এই ধরনের বহু দেশ আছে যে তাদের পাহাড়গুলো হচ্ছে আসলে ডায়মন্ডের পাহাড়, সোনার পাহাড়। দেন ওয়াই দোজ কান্ট্রিজ আর পোর? কেন ওখানে ডেকেইডস আফটার ডেকেইড সিভিল ওয়ার চলছে, মারামারি চলছে, সেখানে কিলিং চলছে, ম্যাসাকার চলছে, কেন? তার সমস্যাটা কোথায় হয়েছে? আবার দেখেন সিঙ্গাপুরের মতো একটা স্টেট, দে হ্যাভ নাথিং ইন টার্মস অফ ন্যাচারাল রিসোর্সেস। তাদের পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে এনে খেতে হয়। দ্য অনলি থিং দে হ্যাভ ইজ দেয়ার পোর্ট। সেটা তো এখন হয়েছে। এবং আজকে রিফর্মের যে চ্যালেঞ্জগুলো ফারুক ভাই বলছিলেন, এই চ্যালেঞ্জগুলো কিন্তু 60s আমি যখন লি কুয়ান ইউ এবং তার কলিগদের লেখা বই পড়েছি, এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ তাদের কনটেক্সচুয়াল কাস্টমাইজ ডিসকাশন তাদের লেখাগুলোতে, তার ক্যাবিনেট কলিগদের লেখাতে আমি পড়েছি। তো সেই জায়গায় ডায়ারান্ড এবং জেমস বলবার চেষ্টা করছিল, দেখেন এক্সাম্পল দিচ্ছে যে 2টা কোরিয়া দেখেন, এক্স্যাক্টলি সেম জিওগ্রাফি, সেম জিনোলজি, সেম ডেমোগ্রাফি, সেম কালচার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, রিসোর্সেস। One is G8 member, one of the richest in the world, এবং আদার তার অবস্থা দেখেন, তার কৃষককে পিটায়া কৃষিকাজ করাইতে হয়, কারণ দ্য ফার্মার্স সিম্পলি রিফিউজিং or they're saying we are simply not have the enough energy to cultivate the land. সে বলছে আমার মহিলারা বলেছে যে আমার হাজবেন্ড খুব অসুস্থ, সে আজকে খেতে যেতে পারবে না। তাকে পিটায়া পুলিশ খেতে নিয়ে গেছে চাষ করানোর জন্য, পানি দেওয়ার জন্য, কীটনাশক দেওয়ার জন্য। তাহলে তার এই যে ইনসেন্টিভের কথা ইকোনমিস্ট বোন বলছিলেন আর কি, যেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা। আবার দেখেন ওই একই বইতে তারা আলোচনা করছে যে সাউথ আমেরিকাতে দেখেন, আমেরিকার মতো একটা উন্নত দেশের এত পাশে, কিন্তু অধিকাংশ দেশ খুবই ঝামেলার মধ্যে আছে। সেখানে গৃহযুদ্ধ আছে, সেখানে সিভিল ওয়ার চলছে বছরের পর বছর, সেখানে কমিউনাল ভায়োলেন্স আছে, সেখানে আপনার রিলিজিয়াস রায়ট চলছে কান্ট্রিজ আফটার কান্ট্রিজ, সেখানে দেশের ভিতরে যে আপনার গোত্রগুলোর ভিতর লড়াই, সেগুলো চলছে। তাহলে তাদের সমস্যাটা কোথায়? আবার ওই ইন্টারনাল সাউথ আমেরিকার ভিতরে দেখেন যে ওয়াই মেক্সিকো ইজ ডিফারেন্ট দ্যান ভেনিজুয়েলা। আবার ভেনিজুয়েলার এক্সাম্পল যদি দেখেন যে হুগো চ্যাভেজ যখন এটার দায়িত্ব নিয়েছিল, তখন ওয়াই হি ম্যানেজ টু টেক মিলিয়ন্স, হান্ড্রেডস অফ মিলিয়ন্স পিপল আউট অফ পভার্টি তার দেশে, কেন পারলেন না? তাহলে এই যে রিফর্মের জায়গাগুলোতে দিন শেষে তারা সিম্পলি বলেছেন যে ইনস্টিটিউশন দরকার। কিন্তু এই বই অনেক প্রশ্ন আবার নতুন করে তৈরি করে, যেটা আসলে উত্তর নাই, যে ইনস্টিটিউশনস হবে কীভাবে, কে তৈরি করবে, ইনস্টিটিউশনসের রুলস কে তৈরি করবে, রুলস অফ বিজনেস কে তৈরি করবে, অথরিটি কার? এই যে গণ অভ্যুত্থানের পরে এখন প্রশ্ন আসছে ম্যান্ডেট আছে কার, কি করবার ম্যান্ডেট? সে কি শুধু ইলেকশনের ম্যান্ডেট নিয়ে আসছে, না অন্য অনেক কিছুর ম্যান্ডেট নিয়ে আসছে? এবং এই যে রিফর্মের উদ্যোগগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে, এনবিআরে দেখেন রিসেন্টলি যেটা হয়েছে, সচিবালয়ে দেখেন, সিম্পল রিফর্ম, অ্যাকাউন্টেবিলিটি রিফর্ম চাইছে সিম্পলি,
কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, কারো কোনো ফ্যাসিলিটি, বেতন, ভাতা, বোনাস কিন্তু পরিবর্তন করা হয়নি। তাহলে কেন সচিবালয়ে ঐক্য পরিষদের নামে মিছিল মিটিং হচ্ছে? আদৌ এটা হওয়া উচিত ছিল কিনা? কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে তো ইন্টারনাল ডিসিপ্লিনারি মেকানিজম আছে এই বিষয়গুলো রেজ করবার, সেগুলো কেন সেই প্রশ্নে রেজ করলো না? তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্ট্যাটাস কোতে, করাপশনে, কাজ না করে বেতন তুলতে তুলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আর সিম্পলি টায়ার্ড লিসেনিং দ্যাট আমাদেরকে কেউ অ্যাকাউন্টেবল করবে? এটা কীভাবে সম্ভব? আমি 3 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাই, এখন আমাকে 8 ঘন্টা কাজ করতে বলছে। এটা কেমন আইন? এটা তো ব্ল্যাক ল। 8 ঘন্টা কাজ করতে হবে আমাকে, 5 দিনই কাজ করতে হবে আমাকে বেতন নেবার জন্য, আমাকে সকাল 9টার মধ্যেই অফিসে যাইতে হবে। এটা কেমন কথা? মানে যেই জিনিসটা ওয়াজ ইনএভিটেবল রিয়ালিটি, সেইটাকে এখন আইন করে এনফোর্স করতে হচ্ছে বিকজ দ্য সোসাইটি অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ বিকাম সো করাপ্ট, দে সিম্পলি ফরগট হোয়াট ওয়াজ দেয়ার রেকর্ড অফ। তো সেইখানে দেখেন এটাকে ইনসেন্টিভাইজ কীভাবে করবেন? আপনার আইনে শুধু বলছে ভাই তুমি কাজ করবা, তুমি মিছিল মিটিং করতে পারবা না, তুমি আরেকজনকে উস্কাইতে পারবা না, তুমি কাজ না কইরা ট্রেড ইউনিয়নের অফিসে বসে চা পানি খাই আড্ডাবাজি করতে পারবো না। এরপরে দেখেন ইনস্টিটিউশনাল রিফর্মের একটা বড় প্র্যাকটিক্যাল জায়গা। আমি যেহেতু রাজনৈতিক কর্মী, আমি প্র্যাকটিক্যাল জায়গাগুলো থেকে বলছি আর কি। হাসপাতালে যান, প্রত্যেকটা হাসপাতালে দেখলে মনে হবে, ধরেন আগের 16 বছরের কথা বলছি, এগুলো আওয়ামী লীগের একটা মিনি অফিস। অমুক সমিতি, তমুক সমিতি, তমুকের সালাম নিন, তমুক ডাক্তার অমুক জায়গায় নির্বাচন করতেছে। আদালতে যান, আপনার মনে হবে যে এটা একটা আওয়ামী আদালত পাড়া। অ্যাটর্নি জেনারেল অফিস বলেন, এখানে বলেন, সেইখানে বলেন, সব জায়গায় ছবি, ফেস্টুন, পোস্টার। তাহলে রিফর্ম আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? প্রত্যেকটা ইনস্টিটিউশন, পেশাজীবী সংগঠনের নামে বাংলাদেশে যা হয়েছে, হাইলি পলিটিসাইজড। রিফর্ম তো আলটিমেটলি এই ইনস্টিটিউশনগুলোর রিফর্মের কথাই তো আমরা বলছি। তাহলে দেশে পেশাজীবী সংগঠন রেখে, রাজনৈতিক বলয় রেখে আসলে রিফর্ম সম্ভব কিনা? অতএব এই লট অফ ইস্যুস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি রেগুলার ফেস করতেছি, যেটা আমাদের উই হ্যাভ মোর কোয়েশ্চেনস দ্যান উই হ্যাভ আনসার্স। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন যে এনবিআর পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলোকে এটি দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং নিয়মতান্ত্রিক বিষয়গুলোর মধ্যে চর্চার করার বিষয় থেকে ইন্টার গভর্নমেন্ট থেকে আদেশমূলকভাবে এটি জারি করা হয়েছে। তো সেই জায়গায় উনি যে বিষয়গুলো বললেন, আসলে যে মানুষ তার অভ্যাসটাকে একটি নিয়মের মধ্যে চলার ফলে এটিকে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসায় কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই জায়গায় একজন মানুষ তার কর্মের মাধ্যমে তার বেতন বিষয়গুলো নিবে এবং তার বেতন, স্যালারি এবং তার কর্মের মাধ্যমে সে পদোন্নতি, এই বিষয়গুলোকে সামনে রেখে কিন্তু ইন্টার গভর্নমেন্ট যে পরিকল্পনা সাজিয়ে তো সেই জায়গায় যারা আন্দোলন করছে তাদের যৌক্তিকতা এবং তারা আন্দোলন করতে পারে কিনা, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বললেন। তো উনি যে বেশ কিছু চুক্তির মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন এবং যারা এই বিষয়গুলো বোঝেন অবশ্যই তাদের বুঝে তাদের কর্মপরিধি ঠিক করা উচিত।